আসসালামু আলাইকুম। ঘাটলা সিনিয়র আলী মাদ্রাসার আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, এমএসসি গণিত। আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান। আমরা সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের প্রথম অধ্যায়টা পড়িয়েছিলাম। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি যখন দেখবে সাথে তোমাদের পাঠ্য বইটা রাখবে এবং পাঠ্য বইয়ের আলোকে প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে দেখো, আমরা সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, সেটা একটু দেখি। অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে। মাসুদ সাহেব বিজ্ঞান ক্লাসে একটি অণুজীব সম্পর্কে বলবেন। অর্থাৎ একজন শিক্ষক মাসুদ সাহেব, যিনি তার বিজ্ঞান ক্লাসের মধ্যে অণুজীব সম্পর্কে, আমরা যেরকম ক্লাসে আলোচনা করেছিলাম, তিনি সে সম্পর্কে একটা অণুজীব সম্পর্কে আলোচনা করেছেন। এবং তিনি বললেন যে অণুজীবটি জীবিত কোষের জীবনের লক্ষণ প্রকাশ করলেও জীবিত কোষের বাইরে জীবনের কোনো লক্ষণ প্রকাশ করেন না। অর্থাৎ তিনি যে অণুজীবটি সম্পর্কে বলতেছেন, সেই অণুজীবটা এমন একটা জীব যেটা সাধারণত কোনো একটা জীবিত প্রাণীর দেহের মতো যখন বসবাস করে, তখন সে তার জীবনের লক্ষণ প্রকাশ করে। সে সেখানে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান অন্যান্যগুলো গ্রহণ করে এবং সেখানে সে বেঁচে থাকে। কিন্তু সে যদি কোনো মৃতদেহের মধ্যে বা কোনো জীবদেহের বাইরে, জীবিত জীবদেহের বাইরে সে যদি চলে আসে কোনোভাবে, তাহলে সে কি করতে পারে না, তার জীবনের কোনো লক্ষণ সে প্রকাশ করতে পারে না, খাদ্য গ্রহণ অদাস বা বংশবৃদ্ধি অন্যান্য কাজগুলো সে করতে পারে না। তাহলে এই অণুজীবটি সম্পর্কে তিনি সেখানে গেলেন, বর্ণনা করলেন। তারপর আমাদের প্রথম প্রশ্নটা ছিল সিস্ট কি? সিস্ট কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? যে ভাইরাসগুলোকে আমরা প্রকৃত পরজীবী কেন বলি? নাম্বার হচ্ছে উদ্দীপকের বর্ণিত। এখানে যে তিনি যে একটা ভাইরাসের কথা বলেছেন, অণুজীবের কথা বলেছেন, বর্ণিত এই অণুজীবটি চিহ্নিত চিত্র অঙ্কন করার জন্য বলছেন। নাম্বার বলছে স্বাস্থ্যরোগী সৃষ্টিতে অণুজীবটির ভূমিকা। এই যে এখানে যে অণুজীবটির কথা তিনি বলছেন, এই অণুজীবটি মানুষের স্বাস্থ্যরোগী বিভিন্ন রোগ তৈরি করার ক্ষেত্রে বা রোগ সৃষ্টির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করে। তার সাথে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সলিউশনটা দেখি। আমাদের ক নাম্বার প্রশ্নটা ছিল সিস্ট কি? সিস্ট কি? তাহলে সিস্ট হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত। ক নাম্বার উত্তরটা আমরা লিখি। প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো আছে, এই প্রোটিস্টা রাজ্য আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম। অণুজীবকে 3টা রাজ্যে ভাগ করা হয়েছিল: অ্যাকারিওটা, প্রোকারিওটা এবং ইউক্যারিওটা। এবং এখানে মধ্যে যে প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো, এই এককোষী যে প্রাণী, এককোষী প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী অণুজীব, এককোষী অণুজীব একটা প্রোটিস্টা রাজ্যের একটা প্রাণী হচ্ছে এককোষী জীব, সেটা হচ্ছে অ্যামিবা। এটা অ্যামিবার, এটা সরাসরি হলো অ্যান্টিমিবা। এটা কি করে? কখনো প্রতিকূল পরিবেশ, অর্থাৎ তাদের জন্য অনুকূল নয়, এরকম প্রতিকূল পরিবেশে যখন এরা যায়, প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণ দ্বারা দেহকে ঢেকে ফেলে।
অর্থাৎ এই প্রোটিস্টা রাজ্যে একটা প্রাণী হচ্ছে অ্যান্টিমিবা, যেটা কি করে প্রতিকূল পরিবেশ, তার দেহের জন্য উপকূল নয়, অনুকূল নয়, তার যেই পরিবেশের মধ্যে সে বাঁচতে পারে না, এইরকম পরিবেশে সে কি করে অনেক সময় তার নিজের দেহটাকে একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে ফেলে। এই অবস্থাকে সিস্ট বলে। তাহলে অ্যান্টিমিবা যখন প্রতিকূল পরিবেশে তার নিজের দেহটাকে একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে ফেলে, তখন সেই অবস্থাকে বলা হয় সিস্ট। এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নেবে। এবার আসো খ নাম্বার যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে, আমাদের খ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে যে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? আমরা ভাইরাসকে প্রকৃত পরজীবী, আমরা জানি ভাইরাস বিভিন্ন প্রাণীর দেহের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, বিভিন্ন ক্ষতি সাধন করে। তাহলে এই ভাইরাসগুলোকে আমরা প্রকৃত পরজীবী কেন বলা হয়? তাহলে পরজীবী প্রথমে আমরা জানতে হবে পরজীবী কাকে বলে। পরজীবী হচ্ছে কি, যে প্রাণীগুলো অন্য জীবদেহের মধ্যে বসবাস করে, অন্য জীবদেহে খাদ্য গ্রহণ করে, সেই ধরনের প্রাণীগুলোকে আমরা বলি পরজীবী। তাহলে ভাইরাস একটা পরজীবী, কারণ এই ভাইরাসটাও অন্যান্য প্রাণীদের দেহের মধ্যে বসবাস করে, প্রাণীদের দেহের মধ্যে দিয়ে খাদ্য গ্রহণ করে। এই সমস্ত কারণে অর্থাৎ অন্য প্রাণী দেহের মধ্যে তার জীবন ধারণ করে, এই জন্য এটাকে আমরা পরজীবী বলি। তাহলে এটার উত্তর যদি আমরা লিখি, ভাইরাস জৈব রাসায়নিক, ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। ভাইরাস সাধারণত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত এবং উপযুক্ত পরিবেশে, অর্থাৎ এই ভাইরাসগুলো যখন উপযুক্ত পরিবেশ পায়, তখন তারা কি করে, উপযুক্ত পরিবেশে পোষক দেহের ভিতরে পোষক দেহের অভ্যন্তরে, অর্থাৎ পোষক দেহ বলতে এই ভাইরাসটা যে প্রাণীদের দেহের মধ্যে বসবাস করে, এরা সেই পোষক দেহের অভ্যন্তরে কি করে, পোষক দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করে। উপযুক্ত পরিবেশে পোষক দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করে। অর্থাৎ যে দেহের মধ্যে তারা বাস করে, যে পোষকের মধ্যে, যে প্রাণী দেহের মধ্যে, তারা সেখানে তারা কি করে, তারা বংশবৃদ্ধি করে। অর্থাৎ জীবিত জীবদেহে এরা বংশবৃদ্ধি করে। জীবিত জীবদেহের মধ্যে এরা কি করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু এরা যদি কোনোভাবে এই জীবদেহের বাইরে চলে আসে, জীবদেহের বাইরে বংশবৃদ্ধি করে, কিন্তু জীবদেহের বাহিরে এরা বংশ বৃদ্ধি করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। অর্থাৎ এই জীবগুলো, অর্থাৎ এই ভাইরাসগুলো জীবিত জীবদেহ ব্যতীত অন্য কোন দেহের মধ্যে এরা কি, মানে জীবদেহ থেকে বাইরে চলে আসে, তখন এরা কি করতে পারে না, সেখানে বংশবৃদ্ধি করতে পারে না। যেহেতু এরা জীবদেহ ব্যতীত অন্য কোনো জায়গায় গেলে এরা বংশবৃদ্ধি করতে পারে না, এদের জীবনের সকল লক্ষণ কি করে, বংশবৃদ্ধি করতে পারে না। এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে, সকল লক্ষণ হারিয়ে ফেলে। তাই এদের প্রকৃত পরজীবী বলা হয়, প্রকৃত পরজীবী বলা হয়। অর্থাৎ এরা অন্য কোনো জীবদেহের বাইরে এরা বসবাস করতে পারে না, ওখানে গেলে জীবদেহ থেকে বাইরে চলে আসলে এরা কি করে না, জীবনের কোনো লক্ষণ প্রকাশ করতে পারে না, এই জন্য এদেরকে বলা হয় কি, প্রকৃত পরজীবী। আমাদের গ নম্বর প্রশ্নটা ছিল, গ নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে যে অণুজীবের কথা বলা হয়েছে, সেই অণুজীবের এটা চিহ্নিত চিত্র আঁকার জন্য বলছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2 এর মধ্যে একটা ভাইরাস দেওয়া আছে যেটাকে আমরা টিকুবাস ভাইরাস বলে থাকি। এবার ব্যাকটেরিয়াবাস ভাইরাস মূলত এখানে এই ব্যাকটেরিয়াবাস ভাইরাসটাই এই ধরনের লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ এরা জীবদেহের মধ্যে বেঁচে থাকতে পারে, জীবদেহ থেকে ভাইরাস এরা বেঁচে থাকতে পারে না, এই ধরনের একটা অণুজীবের কথা বলা হয়েছে। আমরা এই ভাইরাসের চিহ্নিত চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা কি দেখব যে উদ্দীপকে যে অণুজীবের কথা বলা হয়েছে, যে অণুজীবটি সম্পর্কে বলা হয়েছে তা হলো ভাইরাস, তা হচ্ছে ভাইরাস। এবার আমরা একটা চিত্রটা যদি অঙ্কন করি, ভাইরাসের চিত্রটা দেখো অনেকটা এরকম, আমি একটু দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। এই নিচের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা এখানে কতগুলো এভাবে দেওয়া থাকে এবং এই অংশটার মধ্যে এভাবে দেওয়া থাকবে। এরপর এখানে তার দুটা কালার থাকবে, এটাকে বলা হয় কলার। এরপরে মাঝখানে থাকে ডিএনএ, ডিএনএটা একটা পেঁচানো লম্বা সুতার মতো, যেটাকে আমরা বলি। আর এটাকে যদি আমি উল্টো দিক থেকে এভাবে দেই, তাই এটা হচ্ছে একটা ভাইরাসের চিহ্নিত চিত্র। আমরা ফ্রি হ্যান্ডে যদি অঙ্কন করে এভাবে আমরা আঁকতে পারি। এটা যে অংশগুলো রয়েছে এটা হচ্ছে ডিএনএ, এরপর এটাকে বলা হয় কলা। এরপরে নিচে যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় স্পাইক তন্তু। স্পর্শক তন্ত্র, এগুলো হচ্ছে আমাদের স্পর্শক তন্তু, ডিএনএ, কলার এবং স্পর্শক তন্তু। এই নামকরণগুলো আমরা সাধারণত করতে পারি। এটা হচ্ছে আমাদের ডিএনএ এর চিহ্নিত চিত্র। তোমরা চিত্রটি বইয়ের পেজ নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে চিত্রটি সুন্দর করে আঁকবে। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, অর্থাৎ মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীবটা কিভাবে কাজ করে। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 7 এর মধ্যে দেওয়া আছে। মানবদেহে অনির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার, এবং পেজ নাম্বার 6 এর মধ্যে দেওয়া আছে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকাগুলো দেওয়া আছে। অর্থাৎ এই অণুজীবটা মানুষের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন আমরা যদি বলি মানুষের হাঁফ, কাশি, কফ, থুতু এগুলোর মাধ্যমে মূলত এটা ছড়ায় এবং এরা সর্দি কাশি সহ বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। মানুষের দেহের মধ্যে হাম, বসন্ত ইত্যাদি রোগ এগুলো এরা সৃষ্টি করে, এবং এই রোগগুলো মূলত এই ভাইরাসের কারণে হয়ে থাকে। এবং এই ভাইরাস যদি মানুষের দেহের মধ্যে প্রবেশ করে তাহলে মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। তো এই প্রশ্নটি উত্তরটি তোমরা পেজ নাম্বার 6 পাবে, সেখান থেকে তোমরা এটা সাজিয়ে লিখবে। ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি এটা তোমাদের জন্য থাকলো। এই প্রশ্নের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই প্রশ্নটি তোমরা বাসায় সুন্দর করে লিখবে, এবং পরবর্তী তোমাদের ক্লাসে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি থাকবে, তোমরা এই প্রশ্নটি ভালো করে বাড়িতে অনুশীলন করবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।